আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে মিনিস্টার সুজানা। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জসিমউদ্দিনের মেয়ের মৃতদেহ। ময়নাতদন্ত শেষে চাচা মনিরুল ইসলামের কাছে তাকে হস্তান্তর করা হয়। পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপি, এনসিপি এবং জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন সবাই। নাজমুল হুদাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। গত 18 মার্চ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে জুলাই আন্দোলনে নিহত বাবা শহীদ জসিমউদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। এই সময় সাহসিকতার সঙ্গে তিনি থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ধর্ষণের শিকার হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লামিয়া। সামাজিক লজ্জা, চাপ এবং অভিযুক্ত ধর্ষকদের জামিন পাওয়া এবং বিচার না পাওয়ার আশঙ্কায় তিনি চরম হতাশায় ভুগছিলেন। শনিবার রাতে আত্মহত্যার মধ্যে দিয়ে লামিয়া জানান দিয়ে গেল এই সমাজ ও রাষ্ট্রের প্রতি তার ঘৃণা ও বিচার না পাওয়ার প্রতি ধিক্কার। এখানে যারা দুষ্কৃতিকারী এদের পিছে ব্যাকগ্রাউন্ড খুব বড়, মানে অনেক বড় এদের ব্যাকগ্রাউন্ড, বা এদের রাগা বলের মতো বড়, কেন এদের সাথে আমরা পারার মতো যোগ্য নাই। লামিয়ার আত্মহত্যার খবরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ছুটে যান বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না দিতে হয়, নিজের জীবন দিতে না হয়, অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামীর বাংলাদেশের যারাই এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবে, আমরা একটা জিনিসই তাদের কাছে চাইব যে ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। পুলিশ জানায় লামিয়ার সুরতাল হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন সম্ভবত পিএম হবে, পিএম হওয়ার পরে লাশ হস্তান্তর হবে। ধর্ষকদের পরিবার থেকে এখনো হুমকি ধমকি পেয়ে আতঙ্কিত বলে অভিযোগ করেছেন লামিয়ার স্বজনরা। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মা সহ 3 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সকালে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মামলাটির সাক্ষ্য নেন। পরবর্তী সাক্ষ্যের জন্য আগামীকাল দিন ঠিক করা হয়। গত 13 মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আসিয়া। এর আগে জেলা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে 6 মার্চ ধর্ষণের শিকার হয় সে। গত 13 এপ্রিল চাঞ্চল্যকর এই মামলাটির তদন্তকারী কর্মকর্তা আলাউদ্দিন সর্দার শিশুটির মায়ের করা মামলায় 4 আসামি হিটু শেখ, জাহেদা বেগম, সজীব শেখ ও রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বর্তমান বিশ্ব বাণিজ্য পরিস্থিতি এবং ল্যাটিন আমেরিকা ও এশিয়ার মধ্যে সহযোগিতার সেতু বন্ধনের প্রয়োজনীয়তার বিষয়ে উঠে আসে আলোচনায়। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাত। 2 কার্ডিনাল দরিদ্র ও প্রান্তিক মানুষের স্বার্থ রক্ষায় পোপ ফ্রান্সিসের আজীবন লক্ষ্য, দারিদ্র্য দূরীকরণে তার প্রচেষ্টা এবং যুদ্ধ বা পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের তার দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করেন। তার অধ্যাপক ইউনূসের কাজের ভূয়সী প্রশংসা করে তাকে প্রয়াত পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করেন। এছাড়া দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গ করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় অস্ট্রেলিয়া ভিত্তিক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট IDEA। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে IDEA এর
এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিখিলা তমাং সাংবাদিকদের একথা বলেন। তিনি আরও জানান, সিইসির সঙ্গে সাক্ষাতে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার কাজের অগ্রগতি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পালাতে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, ঐক্যের চেতনাকে ধারণ করে অগ্রসর হতে হবে। জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে আয়োজিত বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে আলী রিয়াজ বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের পুঁজিভূত সংকট মোকাবেলা করার চেষ্টা চলছে। শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্রিত থাকা। বছর ঘুরে আবারও আসতে চলেছে জাতীয় বাজেট। এ নিয়ে সাধারণ মানুষের কপালেও চিন্তার ভাঁজ। বিগত সময়ের অভিজ্ঞতা বলছে, বাজেট এলেই কম বেশি দাম বাড়ে সব পণ্যের। তাই উচ্চাভিলাষী নয়, বাস্তবসম্মত বাজেট চায় সাধারণ মানুষ। কায়সরা হাতের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত স্বৈর সরকারের আমলে একের পর এক উচ্চাভিলাষী বাজেট দেখেছে বাংলাদেশ। বছর বছর ভ্যাট বাড়ানো যেন হয়ে উঠেছিল অলিখিত ঐতিহ্য। তাই নতুন এই সরকারের কাছে সাধারণ মানুষের দাবি, বাজেট যেন হয় জনবান্ধব, শিক্ষা উপকরণ এবং নিত্য ব্যবহার্য প্রযুক্তি পণ্যের দাম যেন আসে হাতের নাগালে। কল রেটটা বিশেষ করে যারা একটু কম বোঝে, যারা প্যাকেজ কেনে না, তারা তো মনে করেন যে গলা কাটা, তাদের এটা কল রেটটা কেটে নেয়। কল রেটগুলো কমানো উচিত, পরিমাণ না বাড়িয়ে আওতা বাড়ানো দরকার। আমি যেহেতু একজন শিক্ষার্থী, তো আমি সবসময় চাইবো হচ্ছে আমাদের যে শিক্ষা উপকরণ, খাতা কলম, এই যে জিনিসগুলো যাতে হচ্ছে দাম কমিয়ে দেওয়া হয়। বাজেটের মধ্যে হচ্ছে ট্যাক্স কমিয়ে দিতে পারেন, ওটা হচ্ছে সোলার প্যানেল, যেটা হলে হবে কি এই বিদ্যুতের যে বাড়তি যে সমস্যাটা হয় সেই সমস্যাটা লাঘব হবে বলে আমি মনে করি। এত অ্যামাউন্টের বাজেট না হয়ে, সেটা তো আমাদের থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে। এত না হয়ে যতটুকু দরকার তার মধ্যে বাজেটটা করলে হয়। গত কয়েক বছরে অনেক গুণ বেড়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম। এবার তা থেকে রেহাই চান নিম্ন আয়ের মানুষ। আমরা গরিব মানুষ যে রিক্সা চালাই, যে মনে করেন মোটামুটি কায়দায় মনে করেন কটা ডাইল ভাত ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে খাইতে পারি, এটাই আমাদের নতুন সরকারের কাছে আবেদন থাকবে। যে সরকারে আসে তারা বাজেট দেয় উচ্চবিত্ত মানুষের জন্য, নিম্নবিত্ত মানুষের দিকে কেউ তাকায় না। এই সরকার যদি আপনার খাদ্যদ্রব্য পণ্যদ্রব্যের উপরে আপনার ভর্তুকি দিয়া বাজেট করে, তাহলে এই জনগণ শান্তিতে বসবাস করতে পারবে, খাইতে পারবে, 4টা ডাল ভাত খাইতে পারবে। আমরা একটা জনবান্ধব বাজেট দেখতে চাই। দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট নিয়ে এবার বেশ আশাবাদী দেশের সাধারণ মানুষ। কর কমিয়ে প্রয়োজনীয় ভর্তুকি দিয়ে হলেও অন্ন বস্ত্র শিক্ষার অধিকার নিশ্চিতের দাবি তাদের। কায়সরা হাত, আরটিভি, ঢাকা। এদিকে জন্মের 2 বছর বয়সে সন্তানকে ফেলে অন্যত্র বিয়ে করেন মা। এরপর আর খোঁজ নেননি সেই সন্তানের। তবে ছাত্র আন্দোলনে সন্তানের মৃত্যুর পর সহায়তা পাওয়ার দাবি নিয়ে যাচ্ছেন সরকারের বিভিন্ন দপ্তরে। এমন ঘটনা ঘটেছে নরসিংদী শিবপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত তামিন হৃদয়ের পরিবারে। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা তামিন হৃদয় গেল বছর 19 জুলাই নরসিংদীর ইটাখোলায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। শিবপুরের তমিজ উদ্দিনের ছেলে তামিন 2 বছর বয়সে মায়ের মমতা থেকে বঞ্চিত হয়। মা রুমি আক্তার তাকে ফেলে গিয়ে অন্যত্র বিয়ে করেন। এরপর আর খোঁজ নেয়নি সেই সন্তানের। তামিন বেড়ে ওঠে দাদির কাছে। স্বজনদের অভিযোগ, আন্দোলনে নিহতদের আর্থিক সহযোগিতার খবরে মায়ের দাবি নিয়ে ছুটছেন রুমি। এই নাতিটা আমি কি করে বলছি, আমার বুকটা খাইয়া জায়গা, বুকটা দিলে জায়গা। বাচ্চা খোঁজ খবর রাখছি না, অনেক দাবি করে মৃত্যুর আগ পর্যন্ত দাদি লালন পালন করছে। সরকার যে অনুদানগুলো দিতেছে, হকদার একমাত্র তার বাবা এবং তার দাদি, আর কেউ কোনো হকদার এটার মধ্যে চাইতে পারে না। কিভাবে চাইতে পারে যে জায়গায় এত ছোট একটা বাচ্চাকে রাইখে চলে গেল? যেদিন মারা গেছে সেদিনে তারা আসে নাই, আয়সা
আমার ছেলেটার একবার দেখে যেত তো মনের একটা সান্ত্বনা দিতাম। এখন যখন শুনছে সরকারের টাকা দিব তখন গিয়ে ডিসি অফিস গিয়ে রিপোর্ট দেয়। এদিকে রুমির দাবি সন্তানকে ফেলে চলে গেলেও নিয়মিত যোগাযোগ ছিল তার, তাই সন্তানের ক্ষতিপূরণে তারও অধিকার রয়েছে। আমার ছেলের সাথে আমার সবসময় যোগাযোগ ছিল। আমার ছেলে আইসে গেছে, আমার সাথে কথা কইছে, সবকিছু আমার বাবার বাড়িতে আইসে, আমার ওইখানে আইসে, আমার সাথে থাকে নাই কিন্তু আমার সাথে সবসময় যোগাযোগ ছিল। মা ছেলে যে সম্পর্ক তাই সেই সম্পর্ক অঙ্গ সবসময় আছিল। আর তামিনের বাবা মায়ের বিরুদ্ধে বিব্রত উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার বাবার দাবি যেটা যে তার মায়ের সহযোগিতা পুরোপুরি বন্ধ করতে হবে। মাকে আসলে অমিট করার আইনগত বৈধতা আমাদের কাছে নেই। এখন যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদেরকে লিখিতভাবে অবহিত করে তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমরা ব্যবস্থা নেব। শহীদ সন্তানের ক্ষতিপূরণের দাবির বিরুদ্ধে থেকে দ্রুত সরে আসবে বাবা মা, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাদিরা সুলতানা, RTV। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান। বাংলাদেশের 54তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এমন কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে দুই দেশ। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর থেকে টানা তৃতীয়বারের মতো সীমান্তে গুলি বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। শনিবার মধ্যরাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় করতে দেখা যায়, তবে এত হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে পেহেলগামে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে শনিবার পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের বিভাগীয় প্রশাসন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে, এতে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, ওই ঘটনার দায় স্বীকার করেছে সেখানকার স্বল্প পরিচিত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। তবে শুক্রবার কাশ্মীরের বিদ্রোহী গোষ্ঠীটি এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, ভারত এ বিষয়ে ভুয়া দাবি ছড়িয়েছে। এর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছে TRF। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে TRF বলছে, তাদেরকে এই ঘটনার জন্য যে কোনোভাবে দায়ী করার বিষয়টি মিথ্যা এবং কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করার জন্য এটি সাজানো একটি প্রচারের অংশ। জম্মু ও কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গোলাগুলিও একে অপরের বিরুদ্ধে দিচ্ছে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা। দুই দেশের উত্তেজনার প্রভাব পড়েছে ভারতীয় বিমান চলাচলের উপর। পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে একাধিক বিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই নিষেধাজ্ঞায় রুট পরিবর্তন করায় লোকসান গুনতে হচ্ছে ভারতকে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার মধ্যে বিপাকে পড়েছে ভারত পাকিস্তান। তবে পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করায় ভয়াবহ ক্ষতির মুখে ভারত। এর মধ্যে মাত্র 16 ঘন্টায় 60টিরও বেশি বিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর কারণে চরম মূল্য দিতে হচ্ছে ভারতকে। বিমান চলাচল সূত্রের মতে, অপ্রত্যাশিতভাবে বন্ধের ফলে 4টি প্রধান ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিকা, ইন্ডিগো, স্পাইসজেট এবং আকাশা এয়ার ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে এখন অতিরিক্ত 2 ঘন্টা ওড়ানোর সময় প্রয়োজন। জ্বালানি খরচ বৃদ্ধি পেয়েছে এবং শেষ মুহূর্তে বিকল্প বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে একটি, ভারতীয় উপরাষ্ট্রপতির ইতালিগামী বিশেষ বিমানটিকে একটি ভিন্ন পথ বেছে নিতে হয়েছিল, যার ফলে যাত্রায় অতিরিক্ত 90 মিনিট সময় লেগে যায়। ইতোমধ্যে নতুন ফ্লাইট রুটের কারণে ভারতীয় উপরাষ্ট্রপতিকে বহন করে আরেকটি VIP ফ্লাইট নয়াদিল্লি থেকে ইতালি যাওয়ার পথে বিলম্বিত হয়। টরন্টো, নিউ ইয়র্ক, লন্ডন, বার্মিংহাম, ফ্র্যাঙ্কফুর্ট, প্যারিস এবং দুবাই থেকে নয়াদিল্লি এবং অন্যান্য ভারতীয় শহরগুলোতে অসংখ্য দীর্ঘ দূরত্বের ফ্লাইট বিলম্বিত এবং ডাইভারশনের মুখোমুখি হয়েছে।
সেই তুলনায় ভারতের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার কারণে পাকিস্তানের একটি মাত্র পূর্বমুখী পথের ফ্লাইট চলাচল প্রভাবিত হচ্ছে। এই অবস্থায় ফ্লাইট চলাচলেও সহজেই ভারতকে এড়িয়ে চীনের আকাশসীমা ব্যবহার করা সম্ভব। আর পাকিস্তান আগে থেকেই তাদের অতি উত্তরের ফ্লাইট চলাচল উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছে। ভারতের তুলনায় পাকিস্তানের তেমন কোনো প্রভাবে পড়েনি। রাকিব হাসান, RTV। রাজধানীর বায়ু দূষণ রোধে ব্যবস্থা নিতে 2 সিটি কর্পোরেশন সহ 7 বিবাদীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকার বায়ুমান বাড়াতে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সেই সাথে 4 সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট 7টি প্রতিষ্ঠানকে রুলের জবাব দিতেও নির্দেশ দেন আদালত। এর আগে হাইকোর্টের নির্ধারিত শাখায় রিট দায়ের করেন আইনজীবী মোহাম্মদ মনিরুদ্দিন। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 11 বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ সময়ে মামলার রায় কার্যকর না হওয়ায় হতাশ নিহতদের পরিবার। দ্রুত রায় কার্যকর করার দাবিতে সকালে আদালত পাড়ায় বিভিন্ন মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র সহ 7 জন অপহরণ হয়। 3 দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। আসামিদের স্বীকারোক্তি, জবানবন্দি ও সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার 33 মাস পর জেলা ও দায়রা জজ আদালত 26 জনকে মৃত্যুদণ্ড সহ 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। পরে উচ্চ আদালতে 15 আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে অন্যান্য আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। উপদেষ্টা ও তার সহকারীদের দুর্নীতি তদন্তে দুদকের দৃশ্যমান পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমির হাসান। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে সারা দেশের নেতাকর্মীদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে দুদক অভিমুখে মার্চ টু দুদক কর্মসূচি শুরু করেন যুব অধিকার পরিষদ। এ সময় যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ দুর্নীতির সাথে উপদেষ্টাদের সংশ্লিষ্টতা আছে অভিযোগ তুলে স্বাস্থ্য ও যুব উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি, তাদের যারা দায়িত্বে আছে তারা বিভিন্ন ধরনের তদবির, ঘুষ বাণিজ্য এবং নিক বাণিজ্যের সাথে জড়িত। উপদেষ্টারা রয়েছেন, তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়ে 400 কোটি টাকা মেরে দিচ্ছে। এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না। 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে উবায়দুর রহমান নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের আবু হানিফের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে মরদেহ পড়ে থাকতে দেখে। ঝিনাইদহ বিজিবি 58 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সিও কর্নেল রফিকুল ইসলাম বলেন, ভারতের 200 গজ অভ্যন্তরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। আহত হয়েছেন আরও 7 শতাধিক মানুষ। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি বন্দরে ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদান মজুতের কারণেই এই বিস্ফোরণ হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিস্ফোরণে মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। এরপর হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। এতে সেখানে উপস্থিত অনেকেই এদিক ওদিক ছিটকে পড়ে যায়। ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গাজা ইসরায়েলি বর্বরতা চলছে। এতে করে উপত্যকাটিতে নিহত হয়েছেন আরও অন্তত 40 নিরীহ ফিলিস্তিনি। এরই মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। এরই অংশ হিসেবে হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অবস্থান করছেন মিশরের রাজধানী কায়রোতে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ এবং বাকি 59 ইসরায়েলি বন্দীর মুক্তির দাবিতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো ইসরায়েলি।
খেলার খবর। সিলেট টেস্টে ব্যর্থতার পর এবার চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের দ্বিতীয় টেস্ট শুরু সকাল 10টায়। এই ম্যাচে বাংলাদেশ দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে বাড়তি একজন বোলার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। উইকেট ও কন্ডিশন বিবেচনায় বাড়ানো হতে পারে একজন স্পিনার। সাগরিকায় রোববার সকালে অনুশীলন করেন টাইগাররা। এদিকে সিলেটের ব্যর্থতা ভুলে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে দারুণ কিছু করতে মরিয়া বাংলাদেশ দল। ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন টাইগারদের হেড কোচ। I wouldn't say we lost some strength. We lost pace because সিলেটের ব্যর্থতা ভুলে চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চাই। আমরা ভালো ক্রিকেট খেলবো এখানে। ক্রিকেটাররা ভালো করতে মুখিয়ে আছে। দলে পরিবর্তন আসতে পারে, সেক্ষেত্রে বোলার অন্তর্ভুক্তির সম্ভাবনা বেশি। it's always been a slower weekend than usual. So জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রস্তুতির খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাফি আমিন। রাফি, চট্টগ্রাম টেস্ট ঘিরে বাংলাদেশ টিমের পরিকল্পনাগুলো কি এবং ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি সম্পর্কে কি বললেন কোচ? ধন্যবাদ সুজানা। যেমনটা আসলে বলছিলেন, প্রথম একটু বলি চট্টগ্রামের ওয়েদার আপডেটটা প্রচুর পরিমাণের গরম, এবং এই গরমটা যেন আসলে বর্তমানে ক্রিকেট ভক্তদের যে আসলে মানসিক বর্তমান অবস্থা সেটাই, কারণ সিলেট টেস্টে এরকম একটা পরাজয়ের পর ভক্তরা স্বাভাবিক থাকবে না, এটা একটা সাধারণ ব্যাপার। তবে আজকে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে যখন কোচ ফিল সিমন্স আসলেন, তিনি তখন কিন্তু বললেন যে দর্শকদের একটু ধৈর্য ধরতে, অর্থাৎ যে পরিবর্তনের আভাস তারা দিয়ে আসছিলেন নাজমুল হাসান শান্ত থেকে শুরু করে কোচ ফিল সিমন্স, যে বলছিলেন যে টেস্ট খেলার যে একটা ধারা রয়েছে সেটা যে আসলে পরিবর্তন, একটা কালচার আসলে তৈরি করতে চায়, সেই কালচার তৈরি করার দিক থেকে কিন্তু তারা বলছে যে আরেকটু সময় ধৈর্য ধরতে। এরকম একটা ম্যাচ হারের পরও তারা বলছে যে আরেকটু সময় নেই, এবং পজিটিভ একটা কিছু তারা চট্টগ্রাম ম্যাচে দিবে, এমনটাও কিন্তু কোচ ফিল সিমন্স উইকেট নিয়ে। এই যে উইকেট আসলে সাগরিকার উইকেট নিয়ে যেগুলো বলা হয়, শুরু থেকে বলা হচ্ছিল যে সাগরিকার উইকেট হয়তোবা স্পোর্টিং উইকেটই হবে, এবং এই স্পোর্টিং উইকেটে আসলে যেমনটা আসলে আমরা সিলেটে দেখেছি যে সিলেটের বলাররা দারুণ একটা দাপট দেখিয়েছে। বিশেষ করে বলতে হয় জিম্বাবুয়ের যে বলাররা অবশ্যই তাদের দাপটের ব্যাপারটা ম্যাচের পার্থক্য করে দিয়েছে। সেক্ষেত্রে আসলে বলে রাখতে হয় যে চট্টগ্রামের এই ম্যাচে বাংলাদেশের কোচ কিন্তু বলেছেন 5 জন বলার নিয়ে আসলে খেলার সম্ভাবনার একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। সেখানে 2 জন পেসার 3 জন স্পিনার হতে পারে, কিংবা 3 জন স্পিনার 2 জন পেসার হতে পারেন। সবকিছু নিয়ে বলতে হয় যে অবশ্যই চট্টগ্রাম টেস্টে ভালো কিছু একটা প্রত্যাশা কোচ দিয়েছেন, এবং এই ম্যাচটাতে বাংলাদেশের শুধুমাত্র জয় নয়, লজ্জা এড়ানো, হোয়াইট ওয়াশের যে লজ্জা রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে, সেই লজ্জা এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ ভালো কিছু করবে, এবং টেস্টের যে কালচার তথাকথিত বাংলাদেশ খেলে আসছে সেখান থেকে আসলে সরে আসার চেষ্টা করবে, এবং দারুণ একটা জয় উপহার দিবে। সুজানা, চট্টগ্রামের সাগরিকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।